আমার পরের বক্তা সায়নদীপ মিত্র নিশ্চয়ই তার উত্তর দেবে, কিন্তু আমি আসবো আরেকটা জায়গায় সায়নদীপের কাছে, যে এই যে বিক্রমজিৎ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, তার বক্তব্য প্রত্যেকটা বাক্য একটা মানসিকতার প্রতিফলন। সেই মানসিকতা কিন্তু মারাত্মক। আমি আবার বলছি, যে তৃণমূল কংগ্রেস বিক্রমজিৎ সাহুকে 8 ঘন্টার মধ্যে বহিষ্কার করতে পারে, অনুব্রতর ক্ষেত্রে তারা নিশ্চুপ কেন, এই প্রশ্ন থাকবে। কিন্তু একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কোথাও একটা প্রতিফলন কিন্তু বিক্রমজিতের বক্তব্যে ছিল। কি সেটা? যে পুলিশ সহ সমস্ত সরকারি কর্মচারীরা আমাদের কথায় উঠবে আর বসবে, আরেকটু ভেঙে বললে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আমি বলছি যে টিএমসিপি জেলা সভাপতি যখন বলে এই আইসি সম্পর্কে, যে ছিলে তো সিআইডির গ্যারেজ পোস্টে, তোমার দয়া করে দল সরকার এই জায়গাটা দিয়েছে। এটা শুধু একজন পুলিশ কর্মীর নয়, এই প্রত্যেকটা বাক্য পুলিশ এবং সরকারি কর্মচারীদের একেবারে দাসানুদাস, দলদাস ভাবার যে প্রবণতা, কোথাভাবে তার প্রতিফলন। আমার মনে পড়ে যাচ্ছে যে সেই ঘোষণা তৎকালীন দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসের মহাসচিব এবং এখন প্রাক্তন মহাসচিব, প্রাক্তন শিল্পমন্ত্রী, এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইস্যু ছিল যে বিশ্ববিদ্যালয়গুলো স্বাধিকার। পার্থবাবু অন ক্যামেরা কোট আনকোট বলেছিলেন, 100 বার নাক গলাবো, আমরাই তো মাইনে দিই। কোথাও একটা লক্ষ্য করে দেখবেন পার্থ চট্টোপাধ্যায় এবং বিক্রমজিৎ সাহু খুব একটা তফাৎ নেই। তার কারণ পুলিশ সহ সমস্ত সরকারি কর্মচারীদের দাসানুদাস ভাবার প্রবণতা। আমি জানি না সায়নদীপ মানবে কিনা। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। নজরুলবাবুর থেকে আমার বয়স যেহেতু অনেক কম, তাই ওই ঘটনাকে এই মুহূর্তে চ্যালেঞ্জ করার আমি অধিকার বা সুযোগ পাচ্ছি না। কিন্তু আমি জানি যে জ্যোতি বসু সারা জীবন পুলিশ অফিসারদের আপনি ছাড়া কথা বলতেন না, এবং জ্যোতি বসু নিজের গাড়ির দরজাও কোনো পুলিশ অফিসারকে খুলতে দিতেন না, নিজে খুলতেন, সেখান থেকে উঠতেন, এবং এটাই বামপন্থীদের সংস্কৃতি। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় আমি তো অবশ্যই একমত। সব তৃণমূলই অনুব্রত নয়, কিন্তু সব অনুব্রতই তৃণমূল, এটি কোনো সংশয় নেই। একজন রাজনৈতিক নেতা আজ পুলিশের মা স্ত্রীকে যে ভাষায় হুমকি দিচ্ছেন, কালকে জনগণ আমার মা স্ত্রীকে ওই ভাষায় হুমকি দিতে শুরু করবে কিনা আমি জানি না। কারণ এই অনুব্রত মণ্ডলরা হলো ক্ষমতার অলিন্দে থাকা একজন পোটেনশিয়াল রেপিস্ট, তাদের এক একটা ছোট্ট নমুনা। মহিলাদের সম্পর্কে তৃণমূলের এটাই হলো মনোভাব। পুলিশের অধঃপতন শুধুমাত্র এই অনুব্রত মণ্ডল দিয়ে শুরু হয়েছে। যেদিন মুখ্যমন্ত্রী ভবানীপুর থানা থেকে দুষ্কৃতী ছাড়িয়ে এনেছিলেন, খিদিরপুর কলেজের একটা ছোট্ট ঘটনায় পুলিশকে তৃণমূলীরা গুলি করে খুন করে দিয়েছিল। পুলিশ আলিপুর থানার টেবিলের তলায় গিয়ে লুকিয়েছিল। প্রকাশ্যে বইমেলায় মুখ্যমন্ত্রী পুলিশকে চাপকানোর কথা বলেছিল। এই বীরভূমেই পুলিশকে বোমা মেরে খুন করে দেওয়া হয়েছিল। তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনি যুক্ত ছিলেন। অধঃপতন সেদিন থেকেই শুরু। এই ক্রিমিনালরা পুলিশের মাথায় উঠে বসেছে তখন থেকেই, যখন ক্রিমিনালদের মাথায় মুখ্যমন্ত্রীর হাত রয়েছে সেদিন থেকেই শুরু হয়েছে। আপনি বলছিলেন এই বিক্রমজিৎ না কে, তার কথা তো টপ লিডার থেকে একদম রাঘব বোয়াল থেকে চুনোপটি সবারই একই ল্যাঙ্গুয়েজ। অনুব্রত ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখলো। দিদির পুলিশ, শাসকের মনোভাবটা এখান থেকেই বোঝা যায়। একজন পুলিশ অফিসারের স্ত্রী এবং মাকে এরকম ভাবে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, আর ক্ষমা চাইছে কার কাছে? সুব্রত বক্সির কাছে। মানে দিদি, পুলিশ, অনুব্রত মণ্ডল সব মিলেমিশে একাকার। কি করে এত সাহস পায়? কারণ যখন বোঝে যে মানে এই যে পুলিশকে বোমা মারার হুমকি দেওয়ার ঘটনায় এখনো পর্যন্ত তদন্ত হয় না, এমনকি পুলিশও বলে যে আমি অনুব্রত মণ্ডলের গলা চিনতে পারছি না। একজন গরু পাচারের একটা আসামিকে বাঁচাতে আমাদের ট্যাক্সের টাকায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জলের মতন টাকা খরচা করে। অবশ্য সিবিআই সেটিং কিনা আমি বলতে পারবো না, বয়ান অনুবাদ করতে পারেনি, তাই অনুব্রত জামিন পেয়ে গেছিল। কিন্তু জামিন পেলেও আসামি, আর সেই আসামিকে 14ই আগস্ট স্বাধীনতা দিবসের আগে মুখ্যমন্ত্রী বলছেন যে স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে ওনাকে তুলনা করা যায়। এটা পুলিশকে ব্ল্যাঙ্ক চেক পেয়ে যায় যে পুলিশ সম্পর্কে কি মনোভাব পোষণ করা যায়। এই অনুব্রত মণ্ডলের এখান থেকে কিন্তু একাধিক বামপন্থী নেতা 34 বছরের মধ্যে পুলিশ সম্পর্কে কি মনোভাব পোষণ করতেন, এমন কি যখন নির্বাচন কমিশনের ইলেকশনের সময় তার নিয়ন্ত্রণে পুলিশ থাকতো, তখন পুলিশ সহ নির্বাচন কমিশনকে কি ভাষায় আক্রমণ করতেন, তারও কিন্তু বহু উদাহরণ আছে আমার লাইব্রেরিতেই আছে। আমি সুমনদা তোমার সঙ্গে একমত, কিন্তু অনুব্রত মণ্ডলের এই ভাষা দিয়ে পুলিশের কোনো ঘটনা বা কোনো ঘটনাকে অতীতে জাস্টিফাই করা যায় না। এই অনুব্রত মণ্ডলদের অ্যারেস্ট করা যায় না, কিন্তু অম্বিকেশ মহাপাত্র অ্যারেস্ট হয়েছিল। তিলোত্তমা নিয়ে পুজো মণ্ডপে খালি স্লোগান দিয়েছিল, তার জন্য অ্যারেস্ট হয়েছিল। কলকাতা কর্পোরেশন একজন ডাক্তার উই ওয়ান্ট জাস্টিস ব্যাজ লাগিয়ে মিছিল করেছিল, হ্যাঁ, সেই কারণে দাঁড়িয়ে তাকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছিল।
কিন্তু অনুব্রত মণ্ডলরা অ্যারেস্ট হবে না। বুদ্ধদেব ভট্টাচার্য 12 বছর আগেই বলে গেছিলেন যে এখন দুষ্কৃতীদের সরকার চলছে, কে অ্যারেস্ট হবে। আর এই অনুব্রত মণ্ডলরা ভোট লুট করতে পারে, তাই মুখ্যমন্ত্রী ওদের পাশে, পুলিশ নীরব। আর এটাই একটা পুলিশ স্টেটের সিমটম। শেষ কথা আমার, যে চাকরি বিক্রি, কলেজে শূন্য, কলেজে ভর্তি হচ্ছে না, এইসব ইস্যু যেমন আড়াল হয়ে যাচ্ছে, তেমনি এই যে বিজেপিরও এই যে এটা আমি বলবো কি এই অসভ্যতা, যেরকম অনুব্রত মণ্ডলের মতন একটা লোক এই ভাষায় কথা বলছে আর সেটাকে হিন্দু মুসলমান করে অনুব্রত মণ্ডলের প্রতি বার্তা দিচ্ছে। অনুব্রত মণ্ডলকে শুভেন্দু অধিকারী সম্পর্কে তৃণমূল থেকে ট্রেনিং নিয়ে বিজেপিতে গেছে, অনুব্রত মণ্ডল এই ভাষা দিয়েছে, সেটা থেকে বিজেপিতে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে কিনা এটা সজল অরূপ বলতে পারবে। ধন্যবাদ। ইনক্লুডিং ডিসিটাকে স্যালুট করছে। সিপিএম এর আমলে মজিদ মাস্টারকে পুলিশ খুঁজে পায়নি, আর ডিসিটাকে আলিমুদ্দিনের লোকসভা স্যালুট করছে, এবিপি আনন্দের ক্যামেরা খুঁজে পেয়েছে। এটাই ছিল সিপিএম এর পুলিশের মুখ। আমি আবারও বলি যে সব অনুব্রত মানে তৃণমূল নয়, না না, সব তৃণমূলের বাইরে বিনোদ মেহতা সিপিএম এর বলে মনে করি, কিন্তু তিলজলা থানার আইসি কথাটা দরকার করে কেন বলবেন না? আমি উত্তরগুলো দিতে হবে। আরে ভাই, তুমি প্রশ্ন করেছো, তুমি উত্তর দেবে নাকি? প্রথম কথা, মজিদ মাস্টার জীবনে কোনোদিন সিপিএম এর রাজ্য কমিটির মেম্বার ছিল না। আর মজিদ মাস্টার গ্রেপ্তার হয়েছিল যখন বামফ্রন্টের গভর্নমেন্ট, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মাথায় রাখা উচিত। সন্ত্রাস বিরোধী অবস্থান নিয়ে সংসদীয় দল পৃথিবী ঘুরছে, আর প্রধানমন্ত্রী আর অমিত শাহ রাজ্যে রাজ্যে ঘুরছে ভোটের জন্য। পশ্চিমবাংলায় অ্যাপ্রোচটা কি? আমি পশ্চিমবাংলায় অ্যাটিটিউডটা কি? বায়ানারি, তৃণমূল আর বিজেপি, এর বাইরে আমি বলছি বলেছে শেষ করতে দাও। আরে ওই অমিত শাহ বললো না যে 4% এদিক ওদিক ভোট এদিক ওদিক হলে হয়ে যাবে। উনি জানেন 2016 সালে 4-5% ভোট ইধার উধার করেই তৃণমূলের গভর্নমেন্টটা রেখে দিয়েছিল, নাহলে বাম কংগ্রেসের গভর্নমেন্টটা এখানে চলে আসতো। আর উনি ভোট লুটের কথা বলছেন কি করে? ভাইপোর উপস্থিতিতে, ভাইপোর লোকসভায় কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও 7.5 লক্ষ ভোটে যেতে, আর অমিত শাহ সব আমাদের জানা আছে। অমিত শাহ কি করে জানলেন যে ভাইপো নেক্সট মুখ্যমন্ত্রী হবে? উনি হঠাৎ ভাইপো মুখ্যমন্ত্রীর কথাটা তুলে দিলেন, এই কারণেই কি বিজেপি ঠিক করে দিচ্ছে? আমি জানি না, বলতে পারবো না অনুব্রত মণ্ডলকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে কিনা, ভাইপোকে চিঠি দিচ্ছে কিনা, কারণ অমিত শাহ কি করে জানলেন যে ভাইপো মুখ্যমন্ত্রী হচ্ছেন?